ওষুধের জেনেরিক আর ব্র্যান্ড নাম এই দুটো ব্যাপার নিয়ে আমাদের সবার মধ্যেই বেশ একটা কৌতূহল কাজ করে, তাই না? স্বাস্থ্য সচেতনতার জন্য এই বিষয়গুলো জানা একেবারে মাস্ট। তবে হ্যাঁ, এই বিশ্লেষণে ঢোকার আগে একটা কথা পরিষ্কার করে নিই, এটি কিন্তু পুরোপুরি একটা শিক্ষামূলক ওভারভিউ, কোনোভাবেই নিজে নিজে ডাক্তারি করে ওষুধ খাওয়ার গাইড নয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল বিষয়ে ঢুকে পড়ি। আমাদের আজকের এই পুরো আলোচনার ম্যাপটা ঠিক এরকম। প্রথমে আমরা জানব ব্যথা ও জ্বর নিয়ে, তারপর পেট এবং অ্যালার্জি, এরপর অ্যান্টিবায়োটিক ও সংক্রমণ, হার্ট এবং ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য ও স্নায়ু, আর একদম শেষে থাকবে একটা ভীষণ জরুরি সতর্কতা। প্রথমেই চলে আসছি পার্ট 1-এ, পেন অ্যান্ড ফিভার বা ব্যথা ও জ্বর, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের খুব চেনা অস্বস্তি। খেয়াল করলে দেখবেন ব্যথার তীব্রতা অনুযায়ী কিন্তু ওষুধের ধরন একদম বদলে যায়। যেমন ধরুন, খুব হালকা জ্বর বা গাহাত পা ব্যথার জন্য প্যারাসিটামলই যথেষ্ট, কিন্তু ব্যথাটা যখন মাঝারি বা একটু বেশি তীব্র হয়ে ওঠে তখন ট্র্যামাডলের মতো ওষুধগুলো বেশ কাজে দেয়। আবার পেটে মোচড় দেওয়া ব্যথা বা পিরিয়ডসের ক্র্যাম্পের মতো নির্দিষ্ট কিছু সমস্যার ক্ষেত্রে হায়োসিন বা বাস্কোপান একদম ম্যাজিকের মতো কাজ করে। এবার আসি দ্বিতীয় ভাগে, গাট অ্যান্ড অ্যালার্জিস। পরিপাকতন্ত্র আর শ্বাসযন্ত্রের যত্ন কিভাবে নেওয়া হয় সেটা একটু দেখে নিই। পেটের ওষুধ নিয়ে কথা বলার আগে জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্ল্যাক্স ডিজিজ ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। সোজা কথায় বলতে গেলে এটা এমন একটা অবস্থা যখন পেটের অ্যাসিড উল্টো দিকে, মানে ওপরের দিকে খাদ্যনালী বা গলায় উঠে আসে। বুক জ্বালাপোড়া করার যে চেনা অনুভূতি, সেটা এখান থেকেই আসে, আর পরবর্তী ওষুধগুলো ঠিক এই মেকানিজমটাকেই টার্গেট করে তৈরি। এখন এই ক্যাটেগরির ওষুধগুলোর কাজের ধরনে কিন্তু বেশ সুন্দর একটা পার্থক্য আছে। প্যান্টোপ্রাজল আর ওমেপ্রাজল সরাসরি ওই অ্যাসিডিটি বা জিইআরডিকে কন্ট্রোল করে, কিন্তু সমস্যাটা যদি হয় বমি বমি ভাব বা সরাসরি বমি হওয়া, তখন আবার ডমপেরিডন কিংবা অন্ডানসেট্রনের মতো ওষুধগুলো স্পেসিফিক্যালি মাঠে নামে। একদম নিখুঁত টার্গেট, তাই না? আর শ্বাসযন্ত্রের সুরক্ষার স্পেকট্রামটা দেখলে তো অবাক হতে হয়। সাধারণ হাঁচি কাশি বা অ্যালার্জির জন্য সিটিরিজিনের মতো বেসিক অ্যান্টিহিস্টামিনই যথেষ্ট, কিন্তু হাঁপানির মতো সিরিয়াস কন্ডিশনে সালবুটামল ইনহেলার ব্যবহার করা হয়। তবে এটা কিন্তু রুটিন করে নেওয়ার জন্য নয়, কেবল যখনই শ্বাসকষ্ট শুরু হয় ঠিক তখনই নিতে হয়। মেডিকেলের ভাষায় যাকে বলে এসওএস বা এমার্জেন্সি সাপোর্ট। আমাদের ৩ নম্বর সেকশন, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ইনফেকশনস, বাইরের আক্রমণকারীদের বিরুদ্ধে শরীরের যে লড়াই সেটা নিয়ে। অ্যান্টিবায়োটিকের দুনিয়াটা বেশ বড়। এর মধ্যে মেট্রোনিডাজল খুব দারুণভাবে ডায়রিয়া আর বিভিন্ন প্যারাসাইটিক বা পরজীবী সংক্রমণের বিরুদ্ধে সরাসরি আঘাত হানে। অন্যদিকে বারবার ফিরে আসা ইউরিন ইনফেকশন বা ইউটিআই ঠেকানোর জন্য নাইট্রোফিউরিনটোয়েনের মতো ওষুধগুলো একেবারে প্রোঅ্যাক্টিভ বা আগাম প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। এখানে চিকিৎসাবিজ্ঞানের লজিকটা খুব ইন্টারেস্টিং। টনসিলের মতো সাধারণ ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যামক্সিসিলিন একাই ১০০, কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়াগুলো বেশ জেদি হয়ে ওঠে। সাধারণ অ্যামক্সিসিলিন তখন আর কাজ করে না। ঠিক তখন এর সাথে পটাশিয়াম ক্ল্যাভিউলেনেট জুড়ে দেওয়া হয়। এই পটাশিয়াম ক্ল্যাভিউলেনেট একটা ইনহিবিটর হিসেবে কাজ করে ওই জেদি বা প্রতিরোধী ব্যাকটেরিয়াকে একেবারে ঘায়েল করে দেয়। আর অ্যান্টিপ্যারাসাইটিক চিকিৎসার কথা বললে অ্যালব্যান্ডাজলের নাম বলতেই হয়। এটি অত্যন্ত সুনির্দিষ্ট একটা ওষুধ। কৃমি বা পরজীবী সংক্রমণের জন্য সাধারণত ৪০০ মিলিগ্রামের একটা মাত্র ডোজ দেয়া হয়। ভাবা যায়, মাত্র একটা সিঙ্গেল ডোজ। তবে হ্যাঁ, অনেক সময় ৩ মাস পর এই একই ডোজ রিপিট করারও প্রয়োজন পড়ে। এবার সেকশন ৪, হার্ট ও ডায়াবেটিস, ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের ম্যানেজমেন্ট। এই অংশের ওষুধগুলো বোঝার আগে এডিমা শব্দটার সাথে একটু পরিচিত হওয়া দরকার। এডিমা হল শরীরের এমন একটা অবস্থা যেখানে টিস্যুগুলোর ভেতর অতিরিক্ত তরল বা জল আটকে গিয়ে জায়গাটা ফুলে যায়। সাধারণত আমাদের হাত, পা আর পায়ের বাতায় এই ফোলা ভাবটা সবচেয়ে বেশি দেখা যায়। তো এই ইডিমার ক্ষেত্রে যেটা হয়, হাইড্রোক্লোরোথায়াজাইড বা ফুরোসেমাইডের মতো ডাইউরেটিক ওষুধগুলো শরীর থেকে ওই আটকে থাকা অতিরিক্ত জলটাকে ফ্ল্যাশ আউট করে বা বের করে দেয়। আর মজার ব্যাপার হলো, শরীরের এই অতিরিক্ত জলীয় অংশ বের করে দেওয়ার মাধ্যমেই কিন্তু এই ওষুধগুলো উচ্চ রক্তচাপ কমাতেও দারুণ সাহায্য করে। ক্রুশিয়াল পয়েন্টটা হল, উচ্চ রক্তচাপের চিকিৎসায় অ্যামলোডিপাইন সাধারণত একদম শুরুর দিকের একটা ধাপ হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্র্যাল এর মতো ওষুধগুলো, এগুলো মূলত আমাদের শরীরের জন্য একটা অদৃশ্য বর্ম বা ঢাল হিসেবে কাজ করে, যা ভবিষ্যতে হার্টের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্লাড সুগার ম্যানেজমেন্টের কিন্তু বেশ কয়েকটা টিয়ার বা ধাপ আছে। মেটফর্মিন বা গ্লিমেপেরাইড সাধারণত মুখে খাওয়ার ওষুধ, যা নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন নিতে হয়।
কিন্তু ইনসুলিন হলো একদম আলাদা। এটি একটি ইনজেক্টেবল চিকিৎসা, আর এটা সবার জন্য নয়, কেবল সুনির্দিষ্ট রোগীর শরীরের রিকোয়ারমেন্ট বা চাহিদার ওপর ভিত্তি করেই এটি প্রয়োগ করা হয়। 5 নম্বর সেকশনে আমরা দেখব মেন্টাল হেলথ অ্যান্ড নার্ভস বা মানসিক স্বাস্থ্য ও স্নায়ুর বিশেষায়িত চিকিৎসা নিয়ে। এই ঔষধগুলোর মধ্যে কিন্তু একটা ক্লিয়ার কাট লাইন আছে। গাবাপেন্টিন সরাসরি আমাদের ফিজিক্যাল বা শারীরিক স্নায়ুর ব্যথা, যাকে নিউরোপ্যাথিক পেইন বলে, সেটা কমাতে কাজ করে। ঠিক উল্টো দিকে সাট্রালিন আর ফ্লুঅক্সেটিনের মতো ঔষধগুলো মূলত ডিপ্রেশন এবং অ্যাংজাইটি বা মানসিক বিষণ্ণতা পরিচালনার জন্য ডিজাইন করা। মাঝে মধ্যে তীব্র অ্যাংজাইটি বা মাসল স্প্যাজমের মতো খুব অ্যাকিউট সমস্যা দেখা দেয়, তখন লোরাজিপাম বা ডায়াজিপাম ব্যবহার করা হয়। তবে এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই ওষুধগুলো কিন্তু স্ট্রিক্টলি SOS বেসিসে দেওয়া হয়। এর মানে হলো, যখন একদম তীব্র প্রয়োজন দেখা দেবে ঠিক তখনই এগুলো ব্যবহার করতে হবে, তার আগে বা পরে নয়। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, সেকশন 6, ওয়ার্নিং অ্যান্ড কনক্লুশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি, এত সব ওষুধের কথা বলতে গিয়ে জেনারেল প্র্যাকটিসের একটা একেবারে বেসিক আর অপরিহার্য জিনিসের কথা ভুলে গেলে চলবে না, সেটা হলো ORS বা খাওয়ার স্যালাইন। ডায়রিয়া আর পানিশূন্যতা মোকাবেলায় এটা কিন্তু একটা চমৎকার অন ডিমান্ড সমাধান, যা শরীরের হাইড্রেশন লেভেল ঠিক রাখতে আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। আর ওই যে একেবারে শুরুতে একটা সতর্কবাণীর কথা বলেছিলাম, মনে আছে? সেটা আরেকবার মনে করিয়ে দিই। দয়া করে কখনোই নিজে নিজে ডাক্তারি করে ওষুধ সেবন করবেন না। আমাদের এই পুরো উপস্থাপনার একমাত্র উদ্দেশ্য হল সবার মাঝে সচেতনতা তৈরি করা এবং তথ্য জানানো, এর বাইরে কিছু নয়। একটা কথা ভেবে দেখুন তো, ওষুধ সম্পর্কে জানলে আমাদের স্বাস্থ্য সাক্ষরতা বাড়ে ঠিকই, কিন্তু এই জ্ঞান কি কোনোদিন একজন পেশাদার চিকিৎসকের অভিজ্ঞ পরামর্শের বিকল্প হতে পারে? এই প্রশ্নটা আজ সবার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে বেশ কিছু নতুন বিষয় জানা গেছে।